শুরুতেই ইউসিবি সংবাদ শিরোনাম। নির্বাচনকালীন সরকারে বিএনপিকে মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাব দেবে না আওয়ামী লীগ। সাংবিধানিক সরকারের অধীনেই নির্বাচন চায় জাতীয় পার্টি। বিচার বিভাগের স্বার্থে দেয়া বক্তব্য সরকার রাজনৈতিক মনে করলেও এভাবেই কথা বলে যাওয়ার ঘোষণা প্রধান বিচারপতির। ঢাকার পুরাতন খাল সংস্কার ও জলাধার সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। পানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। নব্য জেএমবির প্রশিক্ষক রাশেদ 6 দিনের রিমান্ডে। গ্রেনেড ছোড়ার প্রশিক্ষণ দিয়েছিলেন, গুলশান হামলায় অংশ নেওয়া জঙ্গিদের। এবং ফরাসি প্রতিষ্ঠানের সাথে চুক্তি নবায়ন না হওয়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিয়ে অনিশ্চয়তা, দেশেই তৈরির উদ্যোগ। শুনছিলেন ইউসিবি সংবাদ শিরোনাম। দেশের বৃহত্তম স্যাটেলাইট টাউনের দৃঢ়তায় আনোয়ার ইস্পাত। এবারে বিস্তারিত। 14 দলীয় জোট অটুট রেখেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বে আওয়ামী লীগ। জাতীয় পার্টিকে নিয়ে মহাজোট করার কোনো পরিকল্পনা আপাতত নেই ক্ষমতাসীন দলটির। আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন তাদের এককভাবে নির্বাচন করারও প্রস্তুতি রয়েছে। এবার নির্বাচনকালীন সরকারে বিএনপিকে মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাব থাকছে না বলেও জানান তারা। আরো জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পাল্টে যেতে পারে আওয়ামী লীগের জোট মহাজোটের সব হিসেব নিকেশ। নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতির উপরই নির্ভর করবে সবকিছু। তবে 14 দলীয় জোট অটুট রাখার সিদ্ধান্ত নিয়েই আপাতত নির্বাচনী পরিকল্পনা করছে আওয়ামী লীগ, এমন তথ্য জানিয়েছেন দলের নেতারা। রাজনীতিতে একটা হচ্ছে যে আন্দোলন সংগ্রামের একটা কৌশল আর একটা নির্বাচনের একটা কৌশল থাকে। আন্দোলন সংগ্রামের জন্য এক ধরনের জোট করা হয়, আর নির্বাচনের জন্য অনেক ক্ষেত্রে অনেক বিষয়গুলোকে বিবেচনায় এনে আরেকটা জোট করা হয়। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন পরিস্থিতি কিভাবে হবে সেটা সময়ের উপর ভিত্তি করেই আমাদের কার সঙ্গে জোট থাকবে কি থাকবে না সেটা সিদ্ধান্ত হবে। এখনো 14 দলের জোটভাবে নির্বাচন করার সিদ্ধান্ত আছে, কারণ এটা তো আমাদের বিভিন্ন আন্দোলনে আমাদের সঙ্গে ছিল, এখন সরকারেরও এর অংশীদার হয়ে গেছে। আমার মনে হয় না এর সাথে বা জাতীয় পার্টির সঙ্গে আমাদের কোনো নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা আছে, বরঞ্চ তারা তাদের মতো নির্বাচন করবে, আমরা আমাদের মতো নির্বাচন করব। বিএনপির মতো প্রতিপক্ষকে পরাজিত করার কৌশল নিয়েই মাঠে নামবে আওয়ামী লীগ। নেতারা জানান, নির্বাচনের সময় সংবিধানের বাইরে বিএনপি বা অন্য কারো আবদার রাখা হবে না। সংসদে না থাকায় নির্বাচনকালীন সরকারেও এবার বিএনপিকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। গতবারের যে পরিস্থিতি ছিল সে পরিস্থিতির কারণে নেত্রী হয়তো কিছু প্রস্তাব দিয়েছিল, এবার তো আমার মনে হয় না সে ধরনের কোনো সম্ভাবনা আছে। কারণ নির্বাচনকালীন সরকারে যে থাকবে, ছোট সরকার হবে, সেখানে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী তার ইচ্ছা অনুযায়ী ক্যাবিনেট সাজাবেন, ছোট ক্যাবিনেট সাজাবেন, তারা শুধুমাত্র রুটিন করবে। আর এখানে তো সরকারে অংশগ্রহণ করার সুযোগই নাই, কারণ বিএনপি তো পার্লামেন্টই এখন নেই। গতবার যে অফারটা ছিল পার্লামেন্ট কেন্দ্রিক যে দলগুলো ছিল তাদের মধ্যে তিনি অফার করেছেন, তা তো সেটা গ্রহণ করে নেই। এবং অতিথি এখানে তো আর বর্তমানে চিন্তা করে লাভ নেই। আওয়ামী লীগ নেতারা আরো জানান, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা অটুট রাখার জন্য টানা তৃতীয়বার ক্ষমতায় যাওয়াই আওয়ামী লীগের লক্ষ্য। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। এদিকে তত্ত্বাবধায়ক নয়, সাংবিধানিক সরকারের অধীনেই আগামী নির্বাচন চান জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মোহাম্মদ এরশাদ। নির্বাচনে 300 আসনে প্রার্থী চূড়ান্ত করতে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের নির্দেশ দিয়েছেন তিনি। রাজধানীতে জাতীয় পার্টির যৌথ সভায় এরশাদ এসব কথা বলেন। আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। নির্বাচন সামনে রেখে বড় সব রাজনৈতিক দলেই এখন চলছে নানা হিসেব নিকেশ। এরশাদের দল জাতীয় পার্টিও তাই মাঠ পর্যায়ের নেতাদের উজ্জীবিত করতে রাজধানীতে আয়োজন করে দলের এই যৌথ সভা, যেখানে গান গেয়ে নেতাকর্মীদের চাঙ্গা হতে বললেন দলের সিনিয়র কো চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ।
ক্ষমতাসীন দল থেকে এরই মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিয়ে সাংবিধানিক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা এসেছে। যৌথ সভায় সে পক্ষেই সমর্থন জানালেন সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। সাংবিধানিক নির্বাচন করে ক্ষমতা আসতে চাই, আমরা তত্ত্বাবধায়ক সরকার মানি না। 2001 সালে তত্ত্বাবধায়ক সরকার ছিল, আমাদের প্রতি সুবিচার করে নাই, অন্যায় করেছে, অবিচার করেছে। এই জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না। এ লক্ষ্য সামনে নিয়েই দলের নেতাকর্মীদেরও তৈরি হতে বললেন এরশাদ। আওয়ামী লীগের হাতে বিএনপি নিরাপদ নয়, বিএনপির হাতে আওয়ামী লীগ নিরাপদ। আমাদের কাছে সবাই নিরাপদ, সবাই নিরাপদ। জাতীয় পার্টির যৌথ এ সভা থেকে নভেম্বরে ঢাকায় একটি মহাসমাবেশ অনুষ্ঠানের ঘোষণাও দেন দলের মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদার। কেরামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা, ঢাকা। আওয়ামী লীগের দুঃশাসন বিএনপিকে জনপ্রিয় করে তুলেছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। নীলফামারীতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, সহায়ক সরকারের অধীনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিলে বিএনপি সে নির্বাচনে অংশ নেবে, অন্যথায় জনগণকে সাথে নিয়ে বিএনপি আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মেজর হাফিজ। আওয়ামী লীগের আতঙ্ক হলো একটা সুষ্ঠু নির্বাচন দিলেই যে তারা গদি ছাড়া হবে, এটি তারা প্রত্যেকে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীবর্গ জানে যে জনগণ যদি ভোট কেন্দ্রে যেতে পারে তাদের বিদায় অবশ্যম্ভাবী। এই কারণেই তারা বেগম খালেদা জিয়ার ভাবমূর্তি নষ্ট করার জন্য নানা ধরনের কথা বলে। বিচার বিভাগের স্বার্থে দেয়া বক্তব্য সরকার রাজনৈতিক মনে করলেও এভাবেই কথা বলবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সুপ্রিম কোর্ট মিলনায়তনে বিচারপতি নাজমুন আরা সুলতানার সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী আনিসুল হক এ সময় উপস্থিত ছিলেন। আরো জানাচ্ছেন আরিফ হোসেন। বিচার বিভাগের উন্নয়নের বাধাগুলো তুলে ধরলে সেটা যদি রাজনৈতিক বক্তব্য হয়, তাহলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাজনৈতিক বক্তব্য দিতে চান। তিনি বলেন, সরকারের বর্তমান উন্নয়ন ও নিরাপত্তা খাতে সুপ্রিম কোর্টের জন্য বরাদ্দ নেই বললেই চলে। একই সাথে মামলা জট কমাতে বিচারক নিয়োগ জরুরি হলেও সেখানেও রয়েছে স্থবিরতা। এই স্থবিরতা কাটাতে আইনমন্ত্রীর সহযোগিতা আহ্বান জানান তিনি। বিচার বিভাগকে আস্তে 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 স্কুইজ করে একেবারে জিরোতে দেওয়া হচ্ছে। এটা জাতি এবং দেশের জন্য তা মঙ্গলজনক না। আপনার মাধ্যমে আমি সরকারকে বলছি, এটা যদি সরকার মনে করে প্রধান বিচারপতি রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, তাহলে আমি বলবো হ্যাঁ, প্রধান বিচারপতি বিচার বিভাগের স্বার্থে রাজনৈতিক বক্তব্য দেবে। বিচারকদের তাদের অবস্থান বিচার বিভাগের উন্নয়নের জন্য প্রধান বিচারপতি প্রয়োজন বোধে আরো বলবেন। প্রধান বিচারপতি তার বক্তব্যে আরো বলেন, সুপ্রিম কোর্ট ভবনের যে হাল তা চলতি বর্ষায় পানি পড়ছে আর 2-1 বছর পর হয়তো ভেঙেই পড়বে। তাই জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণ করার পাশাপাশি বিচারপতিদের প্রশিক্ষণের জন্য এখনই প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন জরুরি বলে মনে করেন তিনি। সরকারকে যাতে এই বিচার বিভাগের সঙ্গে একটু হাত বাড়িয়ে দেন, বিচার বিভাগ যাতে অকেজ হওয়ার আগে আমরা এটাকে টিকিয়ে রাখি। আশা করি মাননীয় আইনমন্ত্রী সাহেব এবং আইনজীবী হিসাবে আমি আশা রাখবো, এবং আমি আর আপনি নিজেই এই কোর্টের আইনজীবী ছিলেন, সেই বিবেচনা করে এই সুপ্রিম কোর্টের যে অবস্থা, করুণ অবস্থা, এটা থেকে আপনি পরিত্রাণ করে দেবেন। মহিলা জাজেস অ্যাসোসিয়েশন আয়োজিত বিচারপতি নাজমুন আরা সুলতানার সম্মাননা অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে আপিল বিভাগের বিচারপতি আব্দুল ওহাব সহ উপস্থিত বিচারকদের পক্ষ থেকে বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরা হয়। আরিফ হোসেন, ATN বাংলা, ঢাকা। ঢাকার পুরাতন খাল সংস্কার ও জলাধার সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর একটি হোটেলে ঢাকা পানি সম্মেলন 2017 এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, 2021 সালের মধ্যেই দেশের সব মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করা সম্ভব হবে। শেখ নাজমুল হক সৈকতের আরেকটি রিপোর্ট। এখনো বিশ্বের প্রায় 100 কোটি মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত। এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীর বিশুদ্ধ পানির চাহিদা পূরণ এবং পানীয় পয় নিষ্কাশন ব্যবস্থায় কৌশল নির্ধারণে ঢাকায় 3 দিনব্যাপী আন্তর্জাতিক পানি সম্মেলন শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের পানি বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা।
সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতিসংঘ ঘোষিত এসডিজি 2030-এর 17টি লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনায় গৃহীত 100 বছর মেয়াদী ডেল্টা প্ল্যান তুলে ধরেন তিনি। আমাদের উন্নয়ন সহযোগী 12টি দেশের সহযোগিতায় ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে। সাধারণভাবে প্রতিদিনের পানির ব্যবহার ও ব্যবস্থাপনায় আমাদের দেশের মূল সমস্যা হচ্ছে আর্সেনিক ও লবণাক্ততা, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস। নিরাপদ পানি ব্যবস্থাপনায় রাজধানীর খাল খনন ও সংস্কার সহ 12 দফা কৌশল গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বর্ষার পানি সংরক্ষণে 4700টি জলাধার নির্মাণ করা হয়েছে। রাজধানীর ঢাকায় নতুন খাল খনন করা হচ্ছে এবং পুরাতন খালের সংস্কার এবং জলাধার সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। 2021 সালের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ সকল বিভাগীয় শহরে নিরাপদ পানি, ভূপরিস্থ পানি থেকে নিশ্চিত করার কার্যক্রম আমরা হাতে নিয়েছি। এসডিজি নির্ধারিত সময়সীমা 2030 সালের আগেই আমরা শতভাগ মানুষকে নিরাপদ পানি সরবরাহ করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও জানান, 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হবে। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। গুলশান হোলি আর্টিজান মামলার অন্যতম অভিযুক্ত রাশেদ ওরফে র্যাশের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 90 জেএমবির প্রশিক্ষক রাশেদ গুলশান হামলায় অংশ নেওয়া জঙ্গিদের গ্রেনেড ছোড়ার প্রশিক্ষণ দিয়েছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের পরই আলোচিত এই মামলার চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। গুলশান হোলি আর্টিজান মামলার অন্যতম অভিযুক্ত 90 জেএমবির সক্রিয় সদস্য রাশেদ ওরফে র্যাশকে শনিবার ঢাকার সিএমএ আদালতে হাজির করে গোয়েন্দারা। ঢাকা মহানগর হাকিম নুরুন নাহার ইয়াসমিনের আদালতে 90 জেএমবির এই সদস্যকে তোলার পর মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির 10 দিনের রিমান্ড চান। আদালত আসলাম ওরফে রাশেদের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা আশা করি এই রিমান্ড মঞ্জুরের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদ এবং তদন্ত করার পরে আরও তথ্য বেরিয়ে আসবে কারা এর সাথে আসছে, কারা এর সাথে আছে, কারা দেশ এবং সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এর আগে তাকে নাটোর থেকে পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ ব্রিফিংয়ে কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম বলেন, রাশেদ 90 জেএমবির সমন্বয়ক তামিম চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী। গুলশান হোলি আর্টিজানে হামলাকারী জঙ্গিদের গ্রেনেড ছোড়ার প্রশিক্ষণ দিয়েছিলেন তিনি। হোলি আর্টিজানের ঘটনার আগে গ্রেনেড কিভাবে ছুটতে হয় এটার প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়ার জন্য এই রাশেদ ওরফে র্যাশ, রুহান ইমতিয়াজদের এই 3 জনকে বুড়িগঙ্গায় নিয়ে যায় এবং বুড়িগঙ্গায় ওইখানে এই গ্রেনেড ছোড়ার অর্থাৎ প্রকৃত গ্রেনেড কিভাবে ছুটতে হয় সেই ছোড়ার একটা প্র্যাকটিস করে পানিতে। গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, গুলশান হোলি আর্টিজান মামলায় এ পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন তারা সবাই রাশেদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছে। এ হামলায় রাশেদ সরাসরি অংশ না নিলেও পরোক্ষ সহযোগিতা ছিল তার, যা এরই মধ্যে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। নানা দিক থেকেই এই রাশেদ ওরফে র্যাশ একটা দেখা যায় যে এই হোলি আর্টিজানের ঘটনার আগে এবং হোলি আর্টিজানের ঘটনায় তার একটা খুব ভালো রকম সম্পৃক্ততা এটা আমরা পেয়েছি। তাকে গ্রেপ্তারের মাধ্যমে বলা যায় যে এই মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেল। দুর্ধর্ষ জঙ্গি সোহেল মাহফুজ গ্রেপ্তারের পর গুলশান হোলি আর্টিজান হামলার তদন্তে নতুন গতি পায়। আলোচিত হামলার পরিকল্পনাকারীদের একজন এবং 90 জেএমবির শোরা সদস্য সোহেল মাহফুজকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। তার বিরুদ্ধে গুলশান হামলার অস্ত্র বিস্ফোরক যোগান দেওয়ার অভিযোগ রয়েছে। গুলশান হোলি আর্টিজানের ঘটনায় সাগর নামের আরও একজনকে খুঁজছে গোয়েন্দারা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান ফরাসি কোম্পানি অবার্থার টেকনোলজিসের সাথে চুক্তি নবায়ন না হওয়ায় 1 মাস ধরে বন্ধ রয়েছে কার্ড ছাপানোর কাজ। প্রকল্পের মেয়াদ 5 মাস বাকি থাকতে এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র 13%। ব্যর্থতার জন্য ফরাসি কোম্পানিটি দুষছে দেশীয় এজেন্ট টাইগার আইটিকে। এ অবস্থায় দেশেই স্মার্ট কার্ড তৈরির পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাহেব। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অর্থনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, কলামিস্ট, মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষক, সাবেক আমলা ও সেনা কর্মকর্তা এবং রাষ্ট্রদূত এ পর্যায়ের কমপক্ষে 60 ব্যক্তিকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন।
রোডম্যাপ অনুযায়ী কমপক্ষে 14টি আইন ও বিধির সংশোধনের কথা ভাবছে ইসি। এর মধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ ও সীমানা পুনর্নির্ধারণ অধ্যাদেশ অন্যতম। সীমানা পুনর্নির্ধারণে এবার জনসংখ্যার পাশাপাশি ভোটার সংখ্যা এবং আয়তনকেও বিবেচনায় নিতে চায় ইসি। এসব ব্যাপারেই মতামত নেওয়া হবে সংলাপে। জনসংখ্যা প্লাস ভোটার সংখ্যা, প্রশাসনিক অখণ্ডতা বজায় রেখে যতটা পারা যায়, আর আয়তন, কমিউনিকেশন, এই সবগুলো বিষয় বিবেচনায় নিয়েই আমরা সীমানা পুনর্নির্ধারণের আইনটা করতে যাচ্ছি। এক্ষেত্রে আগের যে আদমশুমারিটা আছে বা হালনাগাদ যে ভোটার লিস্টটা করা আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা এগোতে চাচ্ছি। আরপিও বা আচরণ বিধিমালার যে সংশোধনগুলো আমরা আনতে চাচ্ছি, সংস্কারগুলো শুধু নির্বাচনটাকে আরেকটু যুগোপযোগী এবং আরেকটু সহজ এবং গ্রহণযোগ্য করার জন্য। আইন সংশোধনে মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদেরও সুপারিশ নিয়েছে নির্বাচন কমিশন। না ভোটের বিধান রাখা, আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনা সদস্যদের অন্তর্ভুক্ত করা এবং নির্বাচনী কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানো সহ নানা প্রস্তাব করেছে তারা। সেসব বিষয় সংলাপে তুলে ধরা হবে বলে জানান নির্বাচন কমিশনার। ম্যাজিস্ট্রেট পাওয়ারটা চাচ্ছে, ওরা চাচ্ছে যে আচরণ বিধি লঙ্ঘন করলে যাতে ওরাও তাদের বিরুদ্ধে আইনগত অ্যাকশন নিতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীর যে সংজ্ঞার মধ্যে কিন্তু সেনাবাহিনীটা এখন পর্যন্ত নাই স্ট্রাইকিং ফোর্স হিসাবে রাখা আছে। এটাও কমিশনের আলোচনার পরে বিষয়টা সিদ্ধান্ত হবে। সবার মতামতের আলোকে এবছরের ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে আইন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে সুপারিশমালা। যে সংস্কারগুলো আমরা আনতে চাচ্ছি সেগুলোতে গ্রহণযোগ্যতা পাবে আর কি। আগস্ট থেকে অক্টোবরের মধ্যে গণমাধ্যম, রাজনৈতিক দল ও নির্বাচন পর্যবেক্ষক সহ সংশ্লিষ্টদের সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। প্রথমবারের মতো তৈরি পোশাক কারখানাকে ডিজিটাল ম্যাপিং এর আওতায় আনা হচ্ছে। প্রাথমিকভাবে দেশের 20টি জেলার রপ্তানিমুখী কারখানা এই সুবিধার আওতায় আসবে। এর মাধ্যমে কারখানার নিরাপত্তা ব্যবস্থা, কাজের পরিবেশ ও শ্রমিক ইউনিয়ন সহ মুহূর্তেই সব তথ্য জানা যাবে। রাজধানীতে ডিজিটাল ম্যাপিং এর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, বহুমুখী পণ্যের রপ্তানি আয় বাড়াতে সরকার আইটি খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আরো জানাচ্ছেন শারফুল আলম। তৈরি পোশাক শিল্পের কারখানাকে গুগল ম্যাপের মতো ডাটাবেজের আওতায় আনা হচ্ছে। 4 বছর ব্যাপী কারখানার ডিজিটাল ম্যাপিং প্রকল্পটি বাস্তবায়িত হলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লিক করেই কারখানা সম্পর্কে তথ্য জানা যাবে। প্রথম দিকে দেশের 104টি উপজেলার অবস্থিত পোশাক কারখানার শ্রমিক, কর্মপরিবেশ, বেতন, ছুটি, চিকিৎসা, ক্রেতা, রপ্তানি বাজার সহ অন্যান্য বিষয়ে তথ্য পাওয়া যাবে। আর তাই ডিজিটাল ম্যাপিং এর মাধ্যমে দেশের পোশাক শিল্পের প্রতি ক্রেতাদের আগ্রহ আরও বাড়বে, এমনটাই আশা করছেন উদ্যোক্তারা। It will certainly create a significant impression about Bangladesh in the global business landscape, supply chain, transparency, and is a new dimension. I believe this digital mapping will help the RMG industry to adapt with this ongoing culture of transparency. অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জানান, রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত তৈরি পোশাক শিল্প। মোট রপ্তানি আয়ের 82% অবদান রাখা এই শিল্পের সুরক্ষায় শ্রমিক মালিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই সময় কারখানা সংস্কার ও শ্রমিক অধিকারের নামে ক্রেতাজোট অ্যাকর্ডের কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি। পৃথিবীর কোথাও অ্যাকর্ড এবং অ্যালায়েন্স তাদের কোনো কাজ নাই, তারা বেশি নিয়েছে শুধু বাংলাদেশ। এখন আবার বায়না ধরেছে তাদের 2018 মে মাসে মেয়াদ শেষ, তাদের আবার 21 সাল পর্যন্ত থাকতে হবে। নো, এখন তারা শ্রমিকের রাইট দেখবে। দ্যাট ইজ নট দেয়ার জব। বিজিএমই এর সহায়তায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র 2021 সালের মধ্যে কারখানা ডিজিটাল ম্যাপিং কাজ শেষ করবে বলে জানান বক্তারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আগামী বছর থেকে আমদানি করা এনএলজির মাধ্যমে গ্যাসের 50% চাহিদা মেটানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। তবে দাম, আমদানি নির্ভরতার ঝুঁকি আর দীর্ঘমেয়াদে পরিবেশ ঝুঁকি বিবেচনায় নিয়ে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে আরও তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন জ্বালানি বিশ্লেষক ও ব্যবসায়ীরা। রাজধানীতে জ্বালানি খাতে 2030 সালের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। 2041 সাল নাগাদ বিশ্ববাজার থেকে বছরে আমদানি করতে হবে 6 কোটি টন কয়লা। তার জন্য তৈরি নয় অবকাঠামো, তার উপর দেশীয় কয়লা না উত্তোলন করার রাজনৈতিক সিদ্ধান্তও আছে। 8 বছর আগেও যেখানে বলা হচ্ছিল গ্যাসে ভাসছে দেশ, এখন সেই গ্যাসের অভাবেই বন্ধ রাখতে হচ্ছে কলকারখানা, বিদ্যুৎ কেন্দ্র।
আমদানি করা এলএনজি দিয়ে গ্যাসের চাহিদা মেটাতে প্রয়োজন হবে বাড়তি টাকা। তাতে 2021 সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদন খরচ গিয়ে দাঁড়াবে 8.5 টাকার বেশি। তার উপর দেশ হয়ে পড়বে 90% আমদানি নির্ভর জ্বালানির উপর। তাই নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের পুরো সুযোগ কাজে লাগানোর পরামর্শ দিলেন বিশ্লেষকরা। There will be almost zero cost or negative cost. So we really need to understand solar energy dynamics. We must be energy competitive, and this competitiveness must be built on maximizing local energy resources. আবদার করব, অনুরোধ করব আপনাদের কাছে রাষ্ট্রীয় পরিকল্পনায় বাংলাদেশের দেশজ মেধাগুলোকে যেন কাজে লাগানো হয়। তবে সরকারের নীতি নির্ধারকরা বলছেন নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরতার সময় এখনো আসেনি। It could be a supplementary proposal, but it cannot be alternative. Our opportunity actually lies in the efficiency improvement. If we go for efficiency improvement, just 1% per year for the next 20 years, we have opportunity to reduce the demand by more than 20%. আগামী বছর থেকে এলএনজি আমদানি শুরুর কথা রয়েছে, আর এই রূপান্তরিত গ্যাসই মেটাবে 50% চাহিদা, বললেন প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা। Next year, inshallah, we'll be able to increase gas supply by 50%. It's not 500, we'll have 500 and another 500, 1,000 mmCFD of gas flowing into the system. So that would significantly ameliorate the gas shortage. এ সময় সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্র ব্যবহার এবং সিস্টেম লস কমানোর তাগিদ দেন বক্তারা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সৌদি এয়ারলাইন্সের শুক্রবার যেতে না পারা 109 জন হজযাত্রী জেদ্দার উদ্দেশ্যে কিছুক্ষণ পর রওনা হবেন। রাত 8:10 সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের যাওয়ার কথা। হজযাত্রীরা বলছেন সংশ্লিষ্ট এজেন্সি ও মোয়াল্লেমের গাফিলতির কারণেই তারা নির্ধারিত ফ্লাইটে যেতে পারেননি। আমরা গতকালকে এই খবর পাওয়ার পরেই আমরা এই এজেন্সির মালিক এবং প্রতিনিধিদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং তাদেরকে বলেছিলাম আমরা যে আজকের মধ্যে তাদের সৌদি আরব প্রেরণ নিশ্চিত করতে হবে। রাত 8:10 HB 805 বিমানে এই গতকালকে যে যাত্রীগণ যেতে পারেননি তাদেরকে আজকে প্রেরণ করা হবে। অনিশ্চয়তা কেটে গেছে 18,000 বাংলাদেশি হজযাত্রীর। আগামীকালের মধ্যে 1500 রিয়াল মোয়াল্লেম ফির মধ্যে 1000 রিয়াল জমা দিয়ে হজযাত্রীদের সৌদি আরবে নিতে পারবে হজ এজেন্সিগুলো। বাকি 500 রিয়াল আগামী 30 জিলকদের মধ্যে পরিশোধ করতে হবে। শুক্রবার গভীর রাতে মক্কায় সাউথ এশিয়া হাজি সেবা সংস্থার সম্মেলন কক্ষে সংস্থার চেয়ারম্যান ডক্টর রাফাত ইসমাইল বদরের সাথে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল FM বোরহানুদ্দিন, বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তা এবং হাবের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে কথা জানানো হয়। পরে কনসাল জেনারেল জানান, যেসব এজেন্সি এখনও সৌদি আরবে মোয়াল্লেমের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করেনি তাদের রোববারের মধ্যে 1000 রিয়াল মোয়াল্লেম ফি জমা দিতে হবে। মক্কায় অবস্থানরত হাব কর্মকর্তারাও সৌদি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। থার্ড ক্যাটাগরিতে আমাদের মোয়াল্লেম ফিস দিতে হবে, যেটা হলো 720-এর জায়গায় 1500 রিয়াল। তো তারা আমাদের এতটুকু ফেভার করেছে যে 1000 রিয়াল আগামী 48 ঘন্টার ভেতরে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এবং আমাদের অনুরোধের প্রেক্ষিতে বাকি 500 রিয়াল তাদের জিলকাদ মাসের 30 তারিখের মধ্যে পেমেন্ট দিতে হবে। এইভাবে আমরা এই সমস্যার সমাধান করলাম। আশা করি আমাদের বাংলাদেশ থেকে হাজি আসায় আর কোনো ধরনের বাধা বা সমস্যা রইল না। এবার রূপালী ব্যাংক